আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জানেন তো শুভ্র, মানুষ তাহার থেকে কাউকে নরম পেলে বড্ড আঘাত করে, বারে বারে মনে করিয়ে দেয় তুমি ভীতু, তুমি পারবে না আমার সাথে। নির্বিকার শুভ্র মুহূর্তের মধ্যে নিজের রাগটা যেন কোথায় হারিয়ে গেল তার। অপরাধী কণ্ঠ নিয়েই বলে উঠল শুভ্র, আমার কথার অর্থ এমনটা ছিল না বর্ষা, তুমি আবার আমায় ভুল বুঝছো। ভুল হাসালে না আমায়। যাই হোক, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। সুব্রতা কোথায় গেছে, হয়তো আমায় না দেখে দুশ্চিন্তা করছে। শুভ্র পারল না নিজেকে সামলাতে, আচমকাই বর্ষার হাত ধরে দিল টান, মুখোমুখি করল নিজের। হুট করে এমনটা হওয়াতে বর্ষা থতমত খেয়ে যায় ওখানেই। হতবম্ব গলায় শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, কি করছেন কি শুভ্র, এটা শপিং মল, সবাই দেখছে আমাদের। বর্ষার কথাটাকে টোটালি ইগনোর করে বর্ষার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল শুভ্র, তুমি এমন কেন বোকারানি, সব সময় উল্টাপাল্টা ভাবো। চোখের দেখা সব সময় সত্যি হয় না। ভুল বুঝছো ঠিক আছে, আমার আচরণে কষ্ট পেয়ে অভিমান করেছো তাও ঠিক আছে। আমি সময় নিয়েছি, এটা হয়তো ঠিক নেই, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি সময় নিতে বাধ্য ছিলাম। আমি তো গিয়েছিলাম তোমার কাছে তোমায় সবটা বলতে, ভুলটা ভাঙাতে তুমি শুনতে চাওনি। আবার শুনতে যখন চেয়েছো তখন সময় হয়নি। এবার তো বলার সুযোগ দাও সবটা। আমি বলতে চাই তোমায় অনেক কিছু। তুমি জানো না, তোমার শূন্যতায় আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। ভেঙে ফেলছে আমায় ভিতর থেকে। এবার তো বাঁচিয়ে নাও প্লিজ। শুভ্র শেষের কথাটা এমনভাবে বলল যে বর্ষা শুনে থমকালো, ভরকালো, সাথে খুব অবাক হলো। নির্বিকার কণ্ঠে বলল, মানে? শুভ্র কিছু বলবে ঠিক সেই মুহূর্তে এক প্রকার হাঁপাতে হাঁপাতে ওদের সামনে হাজির হলো শুভ্রতা। থমকানো গলায় বলল, ভাইয়া ভাবি তোমরা এখানে, আর আমি তোমাদের পুরো শপিং মল তন্ন তন্ন করে খুঁজেছি। শুভ্রতার কণ্ঠ কানে আসতেই শুভ্র ছেড়ে দিল বর্ষাকে। কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো দুজন। আজ আবারও যেন সময়টা তাদের সাথে বেইমানি করলো। গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে শুভ্রতা, বর্ষা আর শুভ্র। শুভ্র ড্রাইভ করছে আর পেছনে ছিটে বসে আছে বর্ষা আর শুভ্রতা। এক প্রকার বিরক্ত লাগছে শুভ্রের এদের বকবক শুনে। সে বোঝে না প্রত্যেকবার তার সাথেই এমন কেন হয়। যতবারই বলতে যায় ততবারই কোনো না কোনো কারণ এসে তাকে চুপ করিয়ে দেয়। অদ্ভুত, ভালোবাসা কি প্রকাশ করা হবে না তার? বর্ষাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারবে কি না সে ভালোবাসি বোকারানি, তোমার বোকাশোকা কাজকর্মের প্রেমে পড়েছি আমি। উত্তর মেলে না শুভ্রের। রাতের আকাশের পানে এক পলক তাকায় শুভ্র, অভিযোগ করে খানিকক্ষণ, তারপর আবারও নজর দেয় শহরের ব্যস্ত হয়ে চলা রাস্তার পানে। তাদের সাথে চলছে অগণিত নানান পদের সব গাড়ি, ট্যাক্সি, সাইকেল, মোটর গাড়ি, রিক্সাসহ শত শত সব যানবাহন। তার সাথে চলছে নানা বর্ণের মানুষজন। তপ্ত নিঃশ্বাস ছাড়ল শুভ্র। বারে বারে মনটা তার ভেঙে যাচ্ছে, কারণে অকারণে, অজান্তেই। জ্যোৎস্না ভরা রাত, আকাশে ভেসে চলেছে হাজারো তারার মেলা। চাঁদ মামাও আছে তাদের মাঝে। চারপাশ বেয়ে আসছে প্রকৃতির মুগ্ধ করা মৃদু বাতাস। শহর থেকে খানিকটা দূরে খোলা জমিনের মাঝে একটা বড়সড় গাছের নিচে থামিয়ে রাখা কালো রঙের গাড়ির ওপর বসে আছে নির্মল আর হিয়া। মূলত মাঝরাতে হুট করেই হিয়াকে নিয়ে এখানে আসে নির্মল। তারপর বসে পড়ে দুজন গাড়ির ওপর। একদম জনশূন্য জায়গাটা, যার দরুন হালকা ভয় ভয়ও লাগছে হিয়ার। একদম নিরিবিলি আর ছমছমে পরিবেশ। হিয়া আশেপাশে তাকিয়ে হালকা নিশ্চুপ স্বরে বলল, আমরা এখানে কেন এসেছি নির্মল? প্রতি উত্তরে গাড়ির ওপর সোজা হয়ে শুয়ে বলল নির্মল, এমনি। এমনি এমনি কেউ এই ছমছমে পরিবেশে আসে নাকি? তা আসে না। তাহলে? এবার নির্মল বেশ সিরিয়াস কণ্ঠ নিয়ে বলল, তোমায় খুন করতে। কথাটা নির্মল সিরিয়াস ভাবে বললেও হিয়া সিরিয়াস ভাবে নিল না। স্বাভাবিক গলায় বলল, মেরে দিন না আমায়, তাহলে হয়তো আপনি আমি দুজনেই বেঁচে যাই। থমকে গেল নির্মল। এমন কথা আশা করেনি সে। নির্মল স্বাভাবিক গলায় বলল, তোমার ভয় করছে না?
ভয় করবে কেন? এই যে আমি তোমাকে মেরে ফেলার হুমকি দিলাম। হেসে ফেলল হিয়া, তারপর বলল, অন্য কেউ হলে হয়তো ভয় হতো নির্মল, কিন্তু আপনি বলে পাচ্ছি না। কারণটা কি জানেন? হিয়ার কথা শুনে শোয়া থেকে উঠে বসল নির্মল। জিজ্ঞাসাসূচক চোখে তাকালো সে হিয়ার দিকে, যার অর্থ না, আমি জানি না, বলো তুমি। হিয়াও নির্মলের চোখের ভাষার অর্থ বুঝতে পেরে শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলে উঠল, আমি আপনায় ভালোবাসি নির্মল, আর ভালোবাসার মানুষের কাছে খুন হওয়াও এক প্রকার সুখ। হিয়ার কথা শুনে বাকরুদ্ধ যেন নির্মল। এই মেয়ে দিনে দিনে বড্ড বিপাকে ফেলছে তাকে। ভালোবাসা মগ্ন হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত পাগলামি করা যে বড়ই দুশ্চিন্তার বিষয়। নির্মল নিশ্চুপ রইল কিছুক্ষণ, তারপর নিশ্চুপ গলায় নীরব কণ্ঠ নিয়ে বলল, এত ভালোবেসো না প্রিয়দর্শিনী, পরে কিন্তু সামলানোর দায় হয়ে যাবে। হিয়া শুনল, মুচকি হাসল নীরবে। তারপর আপন ইচ্ছেতেই নিজের মাথাটাকে এলিয়ে দিল নির্মলের বুকে। তারপর বলল, আমি সত্যি আপনায় খুব ভালোবেসে ফেলেছি নির্মল, প্লিজ কখনো ছেড়ে যাবেন না। আমি তবে সত্যি সত্যি শেষ হয়ে যাব। প্রতি উত্তরে নির্মল নিজেও জড়িয়ে ধরল হিয়াকে। তারপর হিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, যাব না কোথাও, তোমায় কথা দিলাম প্রিয়দর্শিনী। হিয়া খুশি হলো, ভীষণ খুশি হলো, তবে বলল না কিছু। সময় কাটল কিছুক্ষণ। হঠাৎই নির্মল তার হাতে থাকা ঘড়িটা দেখল, 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। সঙ্গে সঙ্গে চমকে উঠল নির্মল। হিয়াকে সরিয়ে গাড়ি থেকে নেমে পড়ল তৎক্ষণাৎ। আচমকাই নির্মলের কাণ্ডে অবাক হলো হিয়া, বলল, কি হলো নির্মল? প্রতি উত্তরে কোনো জবাব দিল না নির্মল। গাড়ির দরজা খুলে সাথে করে আনা একটা ব্যাগ বের করলো তৎক্ষণাৎ, রাখলো হিয়ার সামনে। হিয়া অবাক হলো, এটাকে সে খেয়াল করেনি। হিয়া অবাক হয়ে বলল, এটার ভেতর কি আছে নির্মল? হিয়ার প্রশ্নের জবাব না দিয়ে তাড়াতাড়ি ব্যাগটা খুলে বাক্সটা বের করলো নির্মল। এবার আর কিছু বলল না হিয়া, নীরবে শুধু তাকিয়ে রইল নির্মলের পানে। নির্মল বাক্স খুলে বের হলো একটা লাভ আকৃতির চকলেট কেক। কেক দেখে যেন আরো অবাক হলো হিয়া, প্রশ্ন করল, কেক কেন নির্মল? আজ তো আমার বার্থডে নয়। প্রতি উত্তরে কিছুক্ষণ অপেক্ষা করল নির্মল। ঘড়ির কাঁটায় আর 10 সেকেন্ড পরই পুরোপুরি 12টা বেজে যাবে। অতঃপর সময় শেষ হলো। ঘড়ির কাঁটাও পুরোপুরি 12টার কাঁটায় ছুঁই ছুঁই। নির্মল চাকুটা হাতে নিল, তারপর হিয়ার হাত ধরে কেকটা কাটতে কাটতে বলল, আজ তোমার বার্থডে নয় এটা ঠিক, আজ হলো আমাদের প্রথম দেখার অ্যানিভার্সারি। আজ তোমার আমার দেখা হওয়ার 1 বছর পূর্ণ হলো। গত বছর এই দিনের, অর্থাৎ এখনকার সময়ের এই রাত পেরিয়ে সকালে তোমার সাথে আমার ভার্সিটি বসে দেখা হয়েছিল। হিয়া অবাক হলো খুব, সে তো ভুলেই গিয়েছিল প্রায়। নির্মল কেকটা কেটে খাইয়ে দিল হিয়াকে। হিয়াও খেলো। তারপর নির্মলকে খাইয়ে দিতে দিতে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম। হাসলো নির্মল, বলল, কোনো ব্যাপার না, কিছু ভুলের ক্ষমা আছে। আজ শুভ্রতার জন্মদিন। পুরো বাড়ি জুড়েই মোটামুটি একটা শোরগোল পড়ে গেছে তার জন্য। সকাল থেকেই পুরো ব্যস্ত বর্ষা। আজ শুভ্রতার বন্ধু বান্ধবরা সহ আরো অনেক আত্মীয় স্বজনেরা আসবে, আর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য মূলত ব্যস্ত বর্ষা। কখনো এদিক তো কখনো ওদিক দৌড়ে চলেছে সে। অন্যদিকে সিঁড়ির ওপর দিয়ে দাঁড়িয়ে বর্ষার কাণ্ড কারখানা দেখছে শুভ্র, সাথে রাগে ফুঁসছে। ব্যস্ততার চক্করে শুভ্রের সাথেও ঠিকভাবে কথা বলতে পারছে না বর্ষা। কাল রাতে বাড়ি ফিরে শুভ্রের রুমে যায়নি বর্ষা। শুভ্র তার রুমেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সে। এজন্য অবশ্য শুভ্র ভয়ঙ্করভাবে রেগে আছে। একবার সুযোগ পেলেই সেই রাগটাকে পুরোপুরি দেখিয়ে ছাড়বে সে। তার বোকারানি বউটার বড্ড বেশি সাহস বেড়ে গেছে। এবার হয়তো সত্যি সত্যি ঔপন্যাসিকার কথা মতো তাকে অধিকার খাটাতেই হবে। তা না হলে তার এই বোকারানি বউ কখনোই তাকে বুঝবে না, ভাবল শুভ্র। অতিরিক্ত এদিক সেদিক দৌড়ানোর কারণে সাথে বেখেয়ালি হওয়ায় আচমকাই শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নেয় বর্ষা। সাথে সাথে সদর দরজা দিয়ে মাত্র ঢুকে পড়া ব্যক্তিটি ধরে বসল তাকে। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে পুরোই চমকে উঠল বর্ষা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকালো সে,
ছেলেটির ফেস দেখতেই যেন চমকে উঠল বর্ষা, কারণ ছেলেটি হলো কালকের শপিং মলের সেই ছেলেটি। অন্যদিকে ছেলেটিও বর্ষার ফেস দেখে অবাক হয়ে বলল। আরে আপনি যে? প্রতি উত্তরে নিজেকে ছাড়িয়ে নম্র গলায় বলল বর্ষা। ধন্যবাদ। ধন্যবাদ পরের দিন, আগে বলুন আপনি এখানে। ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে আসলো শুভ্রের মা। আশিককে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন উনি। আরে আশিক যে, ভেতরে আসো। প্রতি উত্তরে আশিকও বেশি কিছু না ভেবে সামনে এগিয়ে যেতে যেতে বলল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আশিকের কথা শুনে মুচকি হাসলো শুভ্রের মা, তারপর বলল। ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? জি ভালো আন্টি। বর্ষা কৌতূহলী এগিয়ে আসে সামনে। বর্ষাকে দেখেই চমকে উঠল শুভ্রের মা। ও হচ্ছে বর্ষা, তোমারে বলেছিলাম না আমার ছেলে শুভ্রর বউ। শুভ্র তার মায়ের কথা শুনে আশিকও খুশি মনে মুচকি হেসে বলল। ও আসসালামু আলাইকুম ভাবি। আশিকের কথা শুনে বর্ষাও মুচকি হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম। ওদের কথার মাঝখানেই শুভ্র তার মা এবার বর্ষার দিকে তাকিয়ে বলল। বর্ষা, ও হচ্ছে আশিক, শুভ্রতার হবু বর। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায় বর্ষার। শুভ্রতার হবু বর। বর্ষার রিয়াকশন দেখে হাসলো শুভ্রের মা, তারপর বলল। কি অবাক হলে তো? আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে তোমাদের জানানোই হয়নি। আশিকের বাবা আর শুভ্রের বাবা হলো দুইজন বন্ধু, তোমার বাবারও বন্ধু, আর সেই সুবাদেই এই সম্পর্ক। প্রতি উত্তরে শুধু এতটুকুই বলে বর্ষা। ও। এরই মাঝে শুভ্রের মায়ের ডাক পড়ল রান্নাঘর থেকে। সেও আসছি বলে বর্ষা আর আশিকের দিকে তাকিয়ে বলল। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। উত্তরে শুকনো হেসে বলল আশিক। ঠিক আছে আন্টি। শুভ্রের মা যেতেই আশিক বর্ষার দিকে তাকিয়ে বলল। আই ক্যান্ট বিলিভ দিস যে আপনি বর্ষা ভাবি। শুভ্রতা আপনার কথা বলেছিল আমায়, তবে আপনি যে বর্ষা ভাবি হবেন ভাবতে পারিনি। আশিকের কথা শুনে বর্ষাও বেশ আবেগী কণ্ঠে বলল। আমারও কিন্তু সেম অবস্থা। ও তার মানে কাল আপনি শুভ্রতার জন্যই শাড়ি কিনতে গিয়েছিলেন? উত্তরে মাথা নাড়ায় আশিক, তারপর বলে। কাল তো শুভ্রতার সাথে শপিং মলে দেখা হওয়ার কথা ছিল, বাট কোনো এক কারণে ও চলে আসায় দেখা হয়নি। আশিকের কথা শুনে হালকা সংকোচতা ফিল বর্ষার। কাল তো শুভ্রের জন্যই তাদের ওইভাবে বেরিয়ে আসতে হলো। বর্ষা কিছুটা সংকোচতা নিয়ে বলে উঠল। আসলে হয়েছিল কি? বর্ষার পুরো কথা শেষ হওয়ার আগেই বলে উঠল আশিক। ইটস ওকে ভাবি, বলতে হবে না। আমি জানি শুভ্র ভাইয়ের জন্যই ফিরে আসতে হয়েছে। উনি যা রেগে গেছিলেন, নিশ্চয়ই আপনায় আমায় একসাথে দেখে উল্টোপাল্টা কিছু ভেবেছিলেন। এবার কি বলবে বর্ষা, শুকনো হাসলো শুধু, তারপর বলল। ওই আর কি। হাসলো আশিক, বলল। বউয়ের পাশে অন্য কাউকে সহ্য করা সত্যি টাফ। আশিকের কথা শুনে হেসে ফেলে বর্ষা। এদিকে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আশিক আর বর্ষার কার্যকলাপ সবই দেখেছে শুভ্র। রাগও হয়েছে তার। এই মেয়ে শাড়ি পরে যখন হাঁটতে পারে না, তাহলে শাড়ি পরার কি দরকার? অদ্ভুত বিষয়। আশিকের কথা সকালেই বলেছিল শুভ্রের মা শুভ্রকে, সাথে ছবিও দেখিয়েছিল। শুভ্র তো প্রথমে ছবিটা দেখে সত্যি অবাক হয়েছে। শপিং মলের কাহিনীটায় খুব একটা ভাবায়নি শুভ্রকে, কারণ সে জানে তার বোকারানি বউ হুটহাট এখানে ওখানে পড়ার রোগ আছে, যেমন এইমাত্র পড়ল। তবে হ্যাঁ, ছেলেটি বর্ষার হাত স্পর্শ করেছিল বলে রাগ হয়েছিল শুভ্রের। তবে বর্ষার মতো আজে বাজে চিন্তা মাথায় আসেনি তার, কারণ শুভ্র জানে তার বোকারানি বউ তাকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসতে পারে না, আর কখনো পারবেও না। হালকা হাসে শুভ্র, তবে পর মুহূর্তেই আবারও নিরাশ হলো সে। তার বউয়ের অভিমান এখনো ভাঙাতে পারছে না। শুভ্র বুঝতে পারছে না কি করলে বর্ষা আর তার সম্পর্ক বাকি সব বিবাহিত কাপলদের মতো স্বাভাবিক হবে। হঠাৎই শুভ্রের মনে পড়ল তার অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়া
শুভাকাঙ্ক্ষী ঔপন্যাসিকার কথা। তৎক্ষণাৎ পকেট থেকে ফোনটা বের করলো সে। তারপর কল অপশনে ঢুকে ঔপন্যাসিকার নাম্বারে কল করলো মুহূর্তেই। পরপর দুবার কল করার পরেও ধরল না ঔপন্যাসিকা। তৃতীয়বারের মতো কল ধরে ফেলল সে। কল ধরতেই হতভম্ব গলায় বলল শুভ্র।